আসসালামু আলাইকুম। ইজি পাঠশালার পক্ষ থেকে আমি মোহাম্মদ শরিয়াতুল্লাহ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা পড়ব এইচএসসি ফিজিক্স প্রথম পত্রের দশম অধ্যায় অর্থাৎ আদর্শ গ্যাস থেকে হাইগ্রোমিটার টপিকটি। তো চলুন শুরু করা যাক। তো এখানে আমরা একটি হাইগ্রোমিটারের চিত্র দেখতে পাচ্ছি। হাইগ্রোমিটার বলতে বোঝায় আসলে যে সকল যন্ত্র দ্বারা আমরা পরিবেশের আর্দ্রতা পরিমাপ করতে পারি। তো আমাদের বইয়ে যে হাইগ্রোমিটারের কথা উল্লেখ আছে সেটা হলো শুষ্ক ও সিক্ত বাল্ব হাইগ্রোমিটার। এখানে বাল্ব বলতে থার্মোমিটার বোঝানো হয়েছে। তো এখানে শুষ্ক বাল্ব কোনটা? শুষ্ক বাল্বের মাধ্যমে আমরা আসলে পরিবেশের নর্মাল টেম্পারেচার পরিমাপ করতে পারি। এবং আমাদের যে সিক্ত থার্মোমিটার একে বলার কারণ হলো এর সাথে একটি লিনেন অথবা মসলিন কাপড় যুক্ত থাকে এবং সেই কাপড়টি আবার একটি পানির পাত্রে ডোবানো থাকে। এর ফলে আসলে কি হয়? তো এখান থেকে দেখা যায় যে আমাদের পানি বেয়ে বেয়ে থার্মোমিটারের প্রান্ত পর্যন্ত পৌঁছায়। তো থার্মোমিটারের প্রান্ত পর্যন্ত পৌঁছানোর ফলে থার্মোমিটারের তাপমাত্রাটা কিছুটা হ্রাস পায়। তো এর ফলে আমাদের যে এখানে এটাকে যদি আমরা বলি, এখানে যদি আমরা এই পরিমাণ, এখানে দেখা যাচ্ছে পারদ এই পর্যন্ত গিয়েছে, তো এটাকে যদি আমরা θ1 বলি এবং এটাকে যদি আমরা θ2 বলি, তো দেখা যায় যে এই দুইটা থার্মোমিটারে সবসময় একটা টেম্পারেচারের পার্থক্য দেখা যায়। এটা তো আমাদের সাধারণ রুম টেম্পারেচার দেয়, কিন্তু এইটার টেম্পারেচারটা কিছুটা ড্রপ করে। তো এই কারণে দেখা যায় আমাদের θ1 মাইনাস ডেল থিটা সমান সমান θ1 মাইনাস θ2 সমান সমান কিছু একটা ভ্যালু পাওয়া যায় আর কি সাধারণ অবস্থায়। তো এটা হওয়ার কারণ কি? এখানে কিন্তু কন্টিনিউয়াসলি পানি বাষ্পায়িত হচ্ছে। তো পানি বাষ্পায়িত হওয়ার সাথে টেম্পারেচার ড্রপ খাওয়ার সম্পর্কটা কি? আসুন এটা আমরা জানি। তো আমাদের মনে হয় আমরা 9-10 একটা টপিক পড়েছিলাম যে কোনো পদার্থ যখন তার অবস্থার পরিবর্তন করে, অর্থাৎ বাষ্প থেকে পানি হলো অথবা পানি থেকে বাষ্প, বরফ থেকে পানি, এ সকল ক্ষেত্রে দেখা যায় যে ওই পদার্থটার তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না, কিন্তু সে একটা তাপ গ্রহণ করে, আশপাশের পরিবেশ থেকে একটা তাপ গ্রহণ করে তার অবস্থাটার পরিবর্তন করে। একে আমরা সুপ্ত তাপ বলি। তো এখানেও কিন্তু একই ঘটনা ঘটছে। এখানে যখন পানিটা বাষ্পে পরিণত হচ্ছে, এভাবে বাষ্পে পরিণত হচ্ছে, তো তখন দেখা যায় এর আশপাশের যে পরিবেশ আসে সেখান থেকে একটা সুপ্ত তাপ গ্রহণ করছে। তো কন্টিনিউয়াসলি যখন আশপাশের পরিবেশ থেকে সুপ্ত তাপ গ্রহণ করা হয়, তখন দেখা যায় এই সারাউন্ডিং যে পরিবেশটা আছে, এই পরিবেশের তাপমাত্রাটা কিছুটা ড্রপ করে, ফলে আমরা এই থার্মোমিটারের পাঠ কিছুটা কম পাই। তো এর ফলেই আমাদের কিন্তু এই দুইটা টেম্পারেচারের একটা পার্থক্য আমরা দেখতে পারি। তো এখন কথা হলো এই দুইটা পার্থক্য দ্বারা আমরা কি বুঝি? তো এই থার্মোমিটারের আমাদের বোঝার তেমন কিছু নাই, কিন্তু এটার দিকে যদি আমরা একটু লক্ষ্য করি, এখানে আমাদের যত বেশি পরিমাণ পানি বাষ্পায়িত হবে তত বেশি পরিমাণ তাপ শক্তি কিন্তু পরিবেশ থেকে সে গ্রহণ করবে। তার মানে কি? এখানে তাপমাত্রা তত হ্রাস পাবে। তো এখানে তাপমাত্রা যত হ্রাস পাবে এই থার্মোমিটারটা তাপমাত্রা তত কম পরিমাপ করবে। তো এখানে আসলে মেন আমাদের বিষয় হলো কতটুকু পরিমাণ পানি বাষ্পায়িত হচ্ছে। তো আমরা জানি যে আমাদের আশপাশের পরিবেশের একটা নির্দিষ্ট বাষ্প ধারণ ক্ষমতা থাকে, অর্থাৎ এর থেকে বেশি বাষ্প সে ধারণ করতে পারে না। তো আমাদের পরিবেশে যে পরিমাণ বাষ্প ধারণ করতে পারে তার থেকে যদি খুব কম পরিমাণে থাকে, অর্থাৎ আমাদের পুরোটা যে বাষ্পে এরকমভাবে ধারণ করতে পারবে, কিন্তু এখানে আছে এই পরিমাণ বাষ্প, অর্থাৎ খুব কম পরিমাণ বাষ্প আছে, তো সেই ক্ষেত্রে কি হবে যে খুব সহজেই কিন্তু এই যে কাপড় বেয়ে যে পানিগুলো উঠছে সেটা কিন্তু বাষ্পে পরিণত হতে পারবে এবং বেশি পরিমাণ পানি বাষ্পায়িত হবে। তো বেশি পরিমাণ পানি বাষ্পায়িত হলে বেশি সুপ্ত তাপ গ্রহণ করবে এবং তাপমাত্রা বেশি ড্রপ খাবে, এটাই তো। কিন্তু দেখা গেল উল্টা ঘটনা ঘটলো যে আমাদের যে পরিমাণ বাষ্প ধারণ করতে পারে দেখা যায় তার কাছাকাছি পরিমাণ বাষ্প আছে, অর্থাৎ আরেকটু হলেই ধারণ ক্ষমতার কাছাকাছি চলে যাবে। তো এই ক্ষেত্রে কি হয়? এই ক্ষেত্রে খুব কম পরিমাণ পানি বাষ্পায়িত হয়, কারণ পরিবেশে অলরেডি খুব বেশি পরিমাণ বাষ্প আছে, একটু হলেই কিন্তু সে সম্পৃক্ত হয়ে যাবে। সম্পৃক্ত হওয়া বলতে বোঝায় আসলে যে পরিমাণ পানি সে ধারণ করতে পারে, যে পরিমাণ বাষ্প সে ধারণ করতে পারে সেই পরিমাণ বাষ্প যদি থাকে। তো এইখানে যেহেতু আমার আর একটু বাষ্প হলে আমার এটা সম্পৃক্ত হয়ে যাচ্ছে, তো সেই ক্ষেত্রে দেখা যায় যে পানিগুলো বাষ্প পরিণত হওয়ার জন্য বেশি একটা আকর্ষণ দেখায় না। তো এই কারণে এখান থেকে খুব কম পরিমাণ পানি বাষ্পায়িত হয়, তো ফলে কম পরিমাণ সুপ্ত তাপ গ্রহণ হয়, তার মানে টেম্পারেচার ড্রপ কম হয়, অর্থাৎ এই θ1 আর θ2 এর মান প্রায় কাছাকাছি হয়। তো এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে এই পার্থক্যটা যদি আমাদের বেশি হয়, তার মানে এটা আমাদের ইঙ্গিত করছে যে আমাদের আশপাশের পরিবেশের যে বাষ্প আছে সেটা আসলে কম। আর এই পার্থক্যটা যদি বেশি হয় তার মানে আমাদের পরিবেশে অলরেডি প্রচুর পরিমাণের বাষ্প আছে। তো এর মাধ্যমে আসলে আমরা কি বুঝতে পারি? তো এখান থেকে বোঝার যে জিনিসটা হলো সেটা হলো প্রথমে আমাদের যে
ম্যাথমেটিক্যাল জিনিস আছে, যে আমাদের বইয়ে আমরা একটা সূত্র দেখেছি, সেটা হলো থিটা ওয়ান মাইনাস থিটা ইজ ইকুয়াল টু জি থিটা ওয়ান মাইনাস থিটা টু। এখানে থিটা হলো শিশিরাঙ্ক এবং জি হলো জি হলো গ্লেশিয়ারের ধ্রুবক। তো এর মাধ্যমে কিন্তু আমরা খুব সহজেই আমরা শিশিরাঙ্ক নির্ণয় করতে পারি, কারণ এখানে আমরা থিটা ওয়ান জানি, এই যে এখান থেকে এই থার্মোমিটার পার্ট থেকে আমরা থিটা ওয়ান পাবো, এবং থিটা টু কিন্তু আমরা সিক্ত থার্মোমিটার থেকে পেয়ে যাচ্ছি, এই যে থিটা টু পেয়ে যাচ্ছি। আর গ্লেশিয়ারের ধ্রুবকের একটা চার্ট দেখবা তোমাদের বইয়ে দেওয়া আছে, এই চার্টটা সাধারণত ম্যাথের ক্ষেত্রে কোশ্চেনে দেওয়া থাকে, সেজন্য আমাদের আর কি এটা মুখস্থ করার দরকার নেই। তো আমরা গ্লেশিয়ারের ধ্রুবক জানি, থিটা ওয়ান জানি, থিটা টু জানি, তো আমাদের আর বাকি কি আছে, আমাদের থিটা বাকি আছে। তো খুব সহজে আমরা শিশিরাঙ্ক কিন্তু হিসাব করতে পারি। তো আরেকটা কথা বললে, শিশিরাঙ্ক আসলে কি? শিশিরাঙ্ক হলো তুমি আসলে যেই তাপমাত্রা মানে যেই পরিবেশে এই হাইগ্রোমিটারটা ব্যবহার করছো, ওই পরিবেশটায় কত তাপমাত্রায় নিয়ে গেলে আমার শিশির পড়তে শুরু করবে, অর্থাৎ তাপমাত্রা কমাতে কমাতে কততে নিলে আমাদের শিশির পড়তে শুরু করবে, এটাই আসলে শিশিরাঙ্ক, মানে শিশিরাঙ্ক দ্বারা এটাই বোঝানো হয়। তো এখন আমরা পরবর্তী পেজে চলে যাই। এই পেজে এখানে আমাদের আবহাওয়ার পূর্বাভাসের কিছু পয়েন্ট দেওয়া আছে, যেটা আমরা ওই দুইটা থার্মোমিটারের যে পাঠের যে পার্থক্য তার সাথে মানে সেটা দেখে আমরা এই পয়েন্টগুলো দ্বারা আর কি আবহাওয়ার পূর্বাভাস করতে পারি। তো এখানে প্রথম দুইটা পয়েন্ট কিন্তু আমি আগেই আলোচনা করেছি, যে তাদের পার্থক্য যদি কম হয় তার মানে আবহাওয়া আর্দ্র, অর্থাৎ আবহাওয়ায় অলরেডি খুব বেশি পরিমাণ বাষ্প আছে। আর যদি খুব বেশি হয় তার মানে বলা যায় পরিবেশে প্রায় বাষ্প নাই, অর্থাৎ বাষ্প খুব কম, আবহাওয়া শুষ্ক। 3 নাম্বার আর 4 নাম্বার টপিকটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা থেকে এমসিকিউ আসে। এখানে কি বলা হয়েছে, ধীরে ধীরে কমতে থাকে, বলা যায় যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ধীরে ধীরে কমছে মানে কি, তাদের পার্থক্য ধীরে ধীরে কমছে, অর্থাৎ পরিবেশের বাষ্প ধীরে ধীরে বাড়ছে। তো এর ফলে বৃষ্টি কিভাবে হয়? তো দেখো, আমাদের আকাশে যখন মেঘ থাকে, তো সাধারণত ওই জায়গায় যে জলীয় বাষ্পের পরিমাণ তা সাধারণত বেশি থাকে, আর নিচের দিকে এখানে আমাদের একটু কম থাকে। তো এখানে আমাদের বাষ্প যখন বাড়ছে, তার মানে যে মেঘের যে অঞ্চল আছে ওইখানেও কিন্তু বাষ্প বাড়ছে। তো ওইখানে আমাদের এইখানে সম্পৃক্ত হওয়ার আগে কিন্তু ওইখানে সম্পৃক্ত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, কারণ ওইখানে বাষ্প আগে থেকেই বেশি থাকে। তো এখানে আমাদের বাষ্প যখন বৃদ্ধি পাচ্ছে, তার মানে আকাশেও বাষ্পটা বৃদ্ধি পাচ্ছে, এবং সেখানে বাষ্প যখন সম্পৃক্ত হয়ে যায়, বাষ্প আর ধরে রাখতে পারে না, তখনই তা পানি হিসেবে ভূমিতে পতিত হয়, এবং এটাকে আমরা বৃষ্টি বলি। তো এ কারণেই বলা যায় ধীরে ধীরে কমতে থাকা মানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বাষ্প বাড়তে বাড়তে পানি হয়ে নিচে ঝরে পড়তে পারে। তো 4 নাম্বার কি, হঠাৎ হ্রাস পেলে ঝড়ের পূর্বাভাস হতে পারে। হঠাৎ হ্রাস পাওয়া বলতে বোঝায় যে হঠাৎ খুব বেশি পরিমাণ বৃষ্টি হতে পারে, ঝড় হাওয়া চলতে পারে, অর্থাৎ মানে এখানে ঝড়ের মানে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 5 নাম্বার, শূন্য হলে বুঝতে হবে বায়ুর জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত। তো এটা দ্বারা কি বোঝাচ্ছে? আচ্ছা, আমরা আগেই বলেছিলাম যে এখানে পার্থক্য, তাপমাত্রার পার্থক্য সৃষ্টি হওয়ার মেন কারণ কি, যে পানি বাষ্প হচ্ছে। তো পানি কখন বাষ্প হয় না, অর্থাৎ আমাদের এই দুইটা কখন সেম হবে, মানে এদের পার্থক্য শূন্য যখন হবে তার মানে তখন এরা সেম হবে। আর শূন্য কখন হবে, যখন পানি বাষ্প হবে না। তো পানি কখন বাষ্প হয় না, যখন আমি যে আগেই বলেছিলাম যে একটা পরিবেশের নির্দিষ্ট বাষ্প ধারণ ক্ষমতা থাকে, অর্থাৎ একটা পরিবেশ যে পরিমাণ বাষ্প ধারণ করতে পারে সে পরিমাণ বাষ্পই যদি থাকে, তার মানে সে আর বেশি পরিমাণ বাষ্প তার নিতে পারবে না। তার মানে তখন আমরা বলতে পারি যে আমাদের পরিবেশটা আসলে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়েছে, অর্থাৎ যে পরিমাণ বাষ্প সে ধারণ করতে পারে সেই পরিমাণ বাষ্পই তার মধ্যে অলরেডি রয়েছে, সে কারণে সে আর বেশি পরিমাণ বাষ্প ধারণ করতে পারে না। তো আজকের ক্লাস এই পর্যন্তই ছিল। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। ইজি পাঠশালার সাথেই থাকুন। ধন্যবাদ।